সড়ক পথে নেমে এসেছে দুর্য। পেশিবহুল দুহাতের এক হাত প্যান্টের পকেটে গুজে রাখা। সেই লোমশপূর্ণ হাতখানাতে কালো বেল্টের একটা ঘড়ি নিজের স্থান দখল করে আনন্দে কেমন ঝলমল করে চলছে। আলো আঁধারির খেলায় তা শ্রেয়ার দৃষ্টির অগোচরে যায়নি। মাথার উপর কালো বাদলে ঢেকে থাকা এক বিশাল মর্মরে আকাশ ও সামনে একজন কালো টি শার্টে আবৃত পুরুষ, যিনি হেঁটে চলেছে আপন মনে, নিরলসভাবে। ভাবভঙ্গিমায় পরিস্ফুটনভাবে প্রকাশিত তার পেছনে হোঁচট খেয়ে খেয়ে চলা মেয়েটার কোনো চিন্তা কিংবা গুরুত্ব নেই। মলিন মুখশ্রী সমেত শ্রেয়া পিছু পিছু হাঁটা মনোযোগী। হয়তো হয়তো কোনো এক সময় তুর্য ফিরে তাকাবে সে আশায়। যদি না হেঁটে দাঁড়িয়ে পড়ে, তাহলে আবার না মোবাইল থেকে কিসিং পিক ব্যতীত অন্য কোনো পিক ডাউনলোড করে দেখিয়ে বলবে চলো এটা করি। ভাবতেই সরবে মরণ হবার উপক্রম ওর। কি নির্দ্বিধায় তখন ছবিটা দেখিয়ে ফটাফট মুখের উপর করার কথা বলে দিল। স্পষ্টত দুটো মানুষের ওষ্ঠাধর এক হবার ছবি ভাসছিল কুচকুচে কালোমণিতে। চক্ষু হয় না, মনে হলে তাপে শরীর গরম হয়ে ওঠে ওর। রগে রগে এক অনিষিদ্ধ অনুভূতি খেলে যায়। বারংবার ঠোঁট যুগল কেঁপে ওঠে তীর করে। শ্রেয়া তুর্যের কদমে নিজের কদম মেলছে। ঘোমটা সরে গিয়ে আঁচল পিচ ঠেলায় পথ ছুঁই ছুঁই, চুলগুলো হাত খোপা করা, তা হতে আবার অবাধ্য 10 থেকে 13টা চুল ললাটে স্পর্শ করছে। বেরিয়ে আসছে কর্ণপশ্চাৎ থেকে, ছুঁয়ে দিচ্ছে নেত্রপল্লব। হাত তুলে চুল ছড়াতে উদ্যত হয় বিষণ্ণ আকাশপানে দৃষ্টি তাক করে। তখনই নিস্তব্ধ পরিবেশে ঝঙ্কার তুলল কয়েকটা চুড়ি, ভেঙে দিল সকল নীরবতার ঘর। অকস্মাৎ এহেন কাজে ও নিজে হতবাক বিস্মিত। চুরির রিনিঝিনি শব্দ বেশ ভয়ঙ্কর ঠেকল শ্রেয়ার নিকট। দাঁড়িয়ে পড়ল মাঝ রাস্তার এক কোণে। গাড়ি চলাচল নেই তেমন একটা। সামনে চেয়ে দেখে একজোড়া চক্ষুর তীক্ষ্ণ দৃষ্টি ওর দিকে। মানুষটার মুখে বিরক্তিভাব। কাছে এসে ভারী গলে কৌতুক করে বলল, দাঁড়িয়ে পড়লে কেন? চুরির আওয়াজও তুলেছ, আমার অ্যাটেনশন পাচ্ছিলে না তাই? হতভম্ব শ্রেয়া বিস্ময়াবিষ্ট কণ্ঠে প্রত্যুত্তর করে, তেমন কিছু না, চুল ঠিক করছিলাম। তুর্য ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ে দিল, চুলে কি হয়েছে? মিনমিনে সরে হাত হতে আওয়াজ বের হয়ে আসলো, কিছু না, চলুন আমরা থেমে না থেকে হাঁটা শুরু করি। অগ্নিময় চাউনিতে কাঁপিয়ে তুলল তুর্যের শ্রেয়ার দুর্বল দেহখানি। এমনিতে প্রচণ্ড অতিশয় তপ্ততা চতুর্দিকে। ধরণীর তলে ত্রিজমা বিরাজ করলেও লাভ হচ্ছে না বিশেষ। গুমট আবহাওয়া, তার উপর সামনের ব্যক্তির রক্তিম চাউনি, সব মিলিয়ে নিজেকে টাটকা টাটকা লাগছে শ্রেয়ার। কাঁপতে হলে বিষাদ মিশ্রিত পরিবেশ সৈত্যের প্রয়োজন নেই, কারোর দৃষ্টিই যথেষ্ট, তা আজ অনুভব করলো। কিন্তু মাথায় ধরে না। ভালো নরম সরম কথা বলল, এ ছেলে রেগে যায় কেন? তুর্য একটু রেগে মেগে ওঠে, গম্ভীর কণ্ঠে বলে, তুমি একটু বেশি পাকনি মেয়ে। হাঁটার দরকার হলে আমি হাঁটতে বলবো না? তোমাকে কোলে নেব নাকি? শুধু শুধু শক্তি ক্ষয় করার ইচ্ছে নেই। সেদিনই করব যেদিন ওজনে 50-এর গণ্ডি পেরোতে পারবে। আগে 60 কেজি হও, তারপর জামাইয়ের কোলে উঠে রোমান্স করার চিন্তা ভাবনা করো। তবেই না শক্তি খরচ হলেও আফসোস থাকবে না। তৎপরে বড় বড় পা ফেলে শ্রেয়ার পিছনে গিয়ে দাঁড়ায়। মাথায় চুলগুলো একসঙ্গে করে রাখা কাঁটাটি ঢিলে হয়ে যায়। অনীতি বিলম্বে তা খুলে দেয় সে। ছড়িয়ে পড়ে কেশ, ঢাকা পড়ে যায় অনাবৃত এক অঙ্গ, পিঠের একাংশ। শিরশিরে ভাব জমে শ্রেয়ার মন পাজরে। তুর্য কণ্ঠস্বর নরম করে অধর কোণে বাঁকা ঈষৎ মৃদু প্রশ্ন করে, কেন আফসোস থাকবে না? জানো কেন? আনমনে অজান্তে অস্ফুট স্বরে কণ্ঠনালী গালিয়া আসে ছোট্ট এই প্রশ্নটি। সেই হারিয়ে ফেলেছে শ্রেয়া। মাদকতা মেশানো কণ্ঠ শুনে অশনি সংকেত পাচ্ছে হৃদয়স্থলে। নিমেষেই তুর্য জবাব দেয়, তুমি হাড্ডি মন্ত্রী থেকে গুলুমুলু মন্ত্রী হবে তাই। দ্বিতীয়ত রোমান্সের মাধ্যমে সকল ক্লান্তি শক্তি সব কিছু পুষে যাবে। লজ্জায় নদবদনে হাসে শ্রেয়া। এমন মানুষও ওর এত বছরের জীবনে কোনো কুলেই দেখেনি। রাত্রি প্রহরে রাস্তায় দাঁড়িয়ে কী সব বলছে, দেখবে বা এমন করে। ওর অপূর্ণতার জীবনে প্রথম পুরুষ যে এই লেকচারার সাহেব। মুখটা বড্ড লাগামহীন। আজ বহুরূপী গগন দেখে ওর একটা কথাই মনে পড়ে হচ্ছে, আকাশের সাথে তুর্যের অত্যাধিক মিল রয়েছে। তেজি, গম্ভীরতা, উত্তাপ, ফিসলেমি, মাদকতা সব বিদ্যমান এই মানুষটার ভেতর। হঠাৎ বুঝলো তুর্য খোপা করে ওর চুলগুলো বেশ গুছিয়ে ক্লিপ দ্বারা আটকে দিয়েছে। এক দুটো চিকন চুল অত্যন্ত অসভ্য, চিপকানো টাইপ, তাই কোনো রকমে গম্ভীর লেকচারের নিকটস্থে হার মানেনি। সুন্দর এবং সাবলীলভাবে দখল করে রাখলো কপাল। তখন তার পেছনে নয়, তুর্যের পাশাপাশি হাঁটছে শ্রেয়া। তার করা আদেশে পাশাপাশি চলছে দুটো মানবদেহ। আকাশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, কিন্তু পরিবেশে গরমের বিচরণ। উষ্ণতা সহ্য করে হাঁটাহাঁটি। আকস্মিক হিমশীতল সমীর আসলো।
আলিঙ্গন করল শ্রেয়ার সমস্ত কায়া। তীব্র গতিতে স্পন্দিত হতে লাগে বক্ষস্থল। নিজের হাতের দিকে তাকালো ও, যা বন্দি কারো হাতের মুষ্টিময়। চমকিত নয়ন জোড়া মিলে আর চোখে চাইল। তুর্য সামনের দিকে নজর রেখে গম্ভীর সুরে বলে উঠল, চমকানোর কিছু নেই। ইচ্ছে ছিল বউকে নিয়ে রাস্তায় হাঁটবো হাতে হাত ধরে। দুর্ভাগ্য যে তুমি বউ হয়ে গেলে, তাই তোমাকে দিয়ে কাম চালানো। তুর্য হাতটা আরও শক্ত করে ধরল। শ্রেয়ার মনে বিষণ্ণতা নেমে আসে। সত্যিই কি তুর্যের দুর্ভাগ্য? ওকে বউ হিসেবে পেয়ে কত স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে মানুষটার। হয়তো স্বপ্নগুলো সাজিয়েছিল অহমিকার সঙ্গে, তাকে কল্পনা করে। পর মুহূর্তেই মন বলল, যাকে নিয়ে সাজানো হোক না কেন, পূর্ণতা তো তোর সাথেই পাচ্ছে। ইতস্তত করে মিহিকণ্ঠে বলে, একটা কথা বলি। পার্শ্বদের প্রতি উত্তর আসে কর্ণকুহরে, বলো। শ্রেয়া সাহস জুগিয়ে বলল, আপনি অহমিকা আপুকে আরেকটা সুযোগ দিতে পারতেন। মুহূর্তে হাতে প্রবল টান অনুভব করে ও। তুর্য ওর দেহটা নিজের সাথে মিশিয়ে নিয়েছে। হুট করে এমন হওয়াতে শরীর কাঁপছে থরথর করে, গলা শুকিয়ে আসে। খোলা কোমরে তুর্যের বলিষ্ঠ এক হাতের শক্ত আলিঙ্গন। শিউরে উঠে শ্রেয়া। তাকায় ভয় ভয় দৃষ্টিতে। কাজল দেখিয়ে আক্ষিদয়ে ভাসমান হয় তুর্যের ক্রুদ্ধ দৃষ্টি, লালচে চোখ। দূরের ওই খুঁটিতে লাগানো নিয়নবাতির দীপ্তির ছটা এসে আরও জ্বালিয়ে তুলেছে যেন চাহনি। শ্রেয়া ঠাহর করল, ভুল কথা বলে বসেছে, অন্যায় করেছে ভীষণ বড়। মুখ খুলে কিছু বলতে যাবে তখনই তুর্য চাপা গর্জন করে ওঠে। ঝাঁঝালো কণ্ঠে হিসিয়ে বলে উঠল, তোমরা মেয়ে জাত বড্ড ভেজাল টাইপের। সঠিক তো বুঝোই না, উল্টো স্বামীর প্রাক্তন থাকলে সেটা নিয়ে হিংসে করো, খোঁচা মারো। এমন ধাক্কা মারবো উড়ে গিয়ে মাঝ রাস্তায় পড়বে। তখন তোমার এই ছোট্ট চিকন চাকন দেহ গাড়ির নিচে পিষে যাবে। নেহাত আমি 2 বিয়ে করতে চাই না, তাই বেঁচে গেলে, গাধা কোথাকার। শ্রেয়া তবদা খেয়ে চেয়ে আছে, দৃষ্টিতে একরাশ ভয়। তুর্য কোমর ছেড়ে এক হাঁটু গেড়ে ঝুঁকে বসলো বালু মিশ্রিত ইট পাথরের তৈরি রাস্তায়। গভীর দৃষ্টি রাখল শ্রেয়ার উন্মুক্ত কোমরে। ফ্যালফ্যাল নয়নে চেয়ে রইল শ্রেয়া। কিছু বুঝে ওঠার আগে তুর্য ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করল, ব্যথা পেয়েছ? শ্রেয়া মাথা নাড়ল, কিন্তু সত্য এটাই, কিঞ্চিত হলেও ব্যথা অনুভব করেছে ও। তুর্য দাঁড়িয়ে ফিচেল হাসে, বলল, মিথ্যাবাদী। কোমর লাল হয়ে আছে তোমার, সমস্যা নেই, বাসায় গিয়ে হট মালিশ করে দেব। মালিশ? হট মানে গরম মালিশ, বোঝো না? আরাম পাবে নরমকরণের গাধামে। কান থেকে ধোঁয়া বের হচ্ছে শ্রেয়ার, অদৃশ্য চক্ষু এড়ানো ধোঁয়া। তাড়াতাড়ি পা চালাতে লাগলো। তুর্য কাটকাট গলায় ডাকে, শ্রেয়সী। এবার যেন তার কথার আঁচে বোঝা যাচ্ছে সিরিয়াস কিছু বলবে, তাই নম্র গলায় সায় দিয়ে বলো, জি। তুর্য ওর শাড়ির আঁচলের কিছু অংশ কর্পূট আগলে নেয়, স্বাভাবিক ভঙ্গিতে বলতে লাগলো, তুমি বয়সে বড় হলে, তবে মানুষ চিনতে, অনুভূতি বুঝতে এখনও অপরিপক্ক। আজ এক্ষুনি আমি তোমাকে আমার জীবনের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বাক্য শোনাবো। এ বাক্যের শব্দের উৎপত্তি আমার জীবন থেকে, যে ঘটনা আমার সাথে আগে কখনই হয়নি। তুমি কথাগুলোর পেছনে লুকিয়ে থাকা বিশেষ কিছু আজ বুঝবে কিনা জানি না, তবে আশা করি যেদিন বুঝবে, খুশিতে তোমার হৃদস্পন্দন ক্ষণিকের জন্য হলেও থমকে যাবে। একটু চালাক হও শ্রেয়সী। এই পৃথিবীতে বোকা মানুষ ঠকে যায় বারবার, প্রতারণার শিকার হয়, ভেঙে পড়ে খুব সহজেই, তাকে অন্য কেউ এসে দুমড়ে মুচড়ে যায়। পরক্ষণে তুর্য একটা প্রশ্ন নিক্ষেপ করে, সন্ধি অর্থ কী? প্রথমত শ্রেয়া হকচকালো, ধিমে হওয়া সরে উত্তর দিল, মিলন। কখনো হৃদয়ের সন্ধি দেখেছ কিংবা অনুভব করেছ? হৃদয়ের সন্ধি দেখা বা অনুভব কী করা যায়? অপ্রস্তুত কণ্ঠে পাল্টা প্রশ্ন করল শ্রেয়া। না, হৃদয়ের সন্ধি কখনো দেখা অথবা অনুভব করা যায় না। এই ধরো, একই পথে 2টি ছেলে মেয়ে মুখোমুখি হলো, চোখের দেখা সমান তালে ধক করে উঠল দুজনের হৃদযন্ত্র। তখনই কিন্তু 2 মানবের 2টো হৃদয়ে মিলন ঘটে যায়, তাহাদের অজান্তেই। সন্ধি হয় হৃদয়ে হৃদয়ে, কিন্তু একে অপরে সেটা বুঝতে পারে না, প্রকাশ করা না অবধি। সকল মিলন প্রকাশ্যে হয় না। 2 দেহ প্রকাশ্যে মিলেমিশে একাকার হলেও 2টো হৃদয় অচেনা থেকেও হঠাৎ করে মিলিত হয়ে যায়। তুর্য কথাগুলো বলে শাড়ির আঁচলের দিকে চেয়ে মুষ্টি খুলে দোলে মুচড়ে যাওয়া অংশটা মুক্ত করে দিল, ছেড়ে দিল। দুজনে এসে থামলো একটা ভ্যান গাড়ির সন্নিকটে। শ্রেয়া ঘুরে ডুবে গেল। কথাগুলো শ্রবণ গ্রন্থের মাধ্যমে সোজা গিয়ে বুকের বাঁ পাশে তোলপাড় সৃষ্টি করলো। ঠিকই তো বলল, গুণে গুণান্বিত এই মানুষটা। হৃদয়স্থলে মিলন মেলা কখনো নোটিশ করে বয়ে আসে না, অজান্তেই হয়ে যায়। কিন্তু যাকে আমরা মন দিয়ে বসি, তার প্রকাশ করা ছাড়া বুঝতেই পারি না সেই মানুষটা আমাদের ভালোবাসে কিনা। ঠিক যেমনটা হচ্ছে ওর বেলা। ও তো ভালোবাসে, তবে তোর যে বাসে কিনা জানে না, কখনো বাসবে কিনা তাও জানে না। মানুষের ভিড় জমে আছে মোটামুটি। ক্লান্ত পথিকেরা তৃষ্ণা মেটাতে জড়ো হয়েছে গাড়িটার সামনে,
লেবুর শরবত খাওয়ার উদ্দেশ্যে। একটু একটু করে পা ফেলে কখন এতখানি পথ পাড়ি দিল খেয়ালই করেনি শ্রেয়া। তুর্য হাত বাড়িয়ে ওর আঁচলটা পিঠে জড়িয়ে দাঁড় করিয়ে দেয় এক পাশে, যেখানে মানুষ ঘেঁষবে না ওর শরীরের ধারে, কারো একটুখানি স্পর্শও পড়বে না ওর কোমল গায়ে। হাতে এক গ্লাস শরবত নিয়ে সামনে এসে দাঁড়ায় তুর্য। শ্রেয়া হাতে এক গ্লাস দেখে জিজ্ঞাসা দৃষ্টি তাক করে সেকেন্ডের ব্যবধানে ভেসে আসে নিরলস কণ্ঠস্বর। আমি এসব পান করি না। শুনলাম তোমার নাকি অনেক পছন্দ, তাই ভাবলাম বইয়ের চাওয়াকে একটু গুরুত্ব দিই। এতে যদি বইয়ের বুদ্ধি বাড়ে আর আমারও মন শান্ত হয়। নাও। শ্রেয়া স্মিত হাসে, ছোট ছোট চুমুক দেয় গ্লাসে। অর্ধ গ্লাস শেষ করে বলে, আর খাবো না। আপনাকে প্রিয় বলেছে এটার কথা, তাই না? তুর্য গ্লাসটা হাতে নিয়ে ঠোঁটের কোণে সুপ্ত হাসি আঁকে। খেতে হবে না আর বলে বাকি অর্ধেক শরবত গলায় ঢালে। চোখ বড়সড় হয়ে যায় শ্রেয়ার। এই তো বলল লোকটা তিনি শরবত খান না, আর এখন? শরীরটা ঝাঁকি দিয়ে উঠল। দেখলো তুর্য টাকা মিটিয়ে খালি গ্লাসটা নিয়ে ফিরে আসলো। শ্রেয়া কিংকর্তব্যে বিমূঢ়। তুর্য ভাবলেশীন কণ্ঠে বলে উঠল, অন্য কেউ আমার খাওয়া গ্লাসে চুমুক দেবে তা সহ্য হবে না, তাই গ্লাসও কিনে নিয়ে আসলাম। তবে একটা লাভ হলো আজ। তোমার খাওয়া দেখে লোভ করে শরবতটা খেয়ে অনেক তৃপ্তি পেলাম। অনেস্টলি একটা কথা বলি তোমাকে। বলুন। শ্রেয়ার নিচু গলা। তুর্য নিচু গলায় গাঢ় সুরে বলল, শরবতের লোভে নয়, তোমার খাওয়ার ধরনের লোভে পড়ে গিয়েছিলাম। শ্রেয়ার রন্ধ্রে রন্ধ্রে অস্থিরতা বেড়ে গেল। একটু হলেও সে আন্দাজ করতে পেরেছে তুর্যের কথা, মানে পরিস্থিতি পরিবেশ লজ্জামুক্ত করতে আওড়ায়। স্যার। তুর্য ধমকে ওঠে, হোস। একদম স্যার ডাকবে না। পাবলিক শুনলে ভাববে ছাত্রী নিয়ে রাতের আধারে পালিয়ে এসেছে। ফুলে ফুলে ভরপুর চৌধুরী বাড়ি। বাগান থেকেও মোমো করে ফুলের ঘ্রাণ ভেসে আসছে। প্রিয় লাল লেহেঙ্গাটা পরে খুশিতে খিলখিল করে হাসতে ব্যস্ত। পাশেই বসে আয়ুষ কালো পাঞ্জাবিতে। প্রিয় হাসির কারণ ওর বাবা মা। তাদের দেখে সকল হাসি উপচে পড়েছে। হরেক রকমের কথা জুড়ে বসেছে, যেন কতকাল ধরে দেখা হয় না। নুরুল চৌধুরী ও মেহেরিমা, ত্রিহা সবাই কুশলাদি বিনিময় করে মেহমানদের আপ্যায়নে নিমগ্ন। রাশেদা প্রিয়র কাঁধে হাত রেখে বলল, কী রে, শ্রেয়া কোথায়? তুর্যকে দেখলাম না বাহিরে। আমাদের সাথে কথা বলে চলে গেল, কিন্তু ওকে দেখলাম না। প্রিয় হাসি থামিয়ে বলল, আর বলো না, ও একবার আমার মতন লাল লেহেঙ্গা পরেছিল। পরে স্যার কোথা থেকে একটা সাদা লেহেঙ্গা এনে বলল এটা পরতে, তাই চেঞ্জ করতে গিয়েছে, চলে আসবে এক্ষুনি। রাশেদা মনে মনে খুশি হলেন বেশ। কজন স্বামী বউয়ের প্রতি এত খেয়াল করে। অন্যদিকে ফাতেমা চৌধুরী হা হুতাশ করতে আরম্ভ করলেন শ্রেয়াকে সিঁড়ি বেয়ে নামতে এসে দেখে। পরনে সাদা লেহেঙ্গা, মাথায় দোপাট্টা শুভ্র রঙের। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নামতে কর্ণধার হয়ে ফাতেমা চৌধুরীর কণ্ঠস্বর, জন্মেও দেখছি না বউ ভাতে সাদা পড়তে, বিধবার মতন। তুর্যর ভাগ্যে আবার পড়ছে, না জানে পোলাডার কী হয়। আমি জানি এ মাইয়া এরকম লেহেঙ্গা আনাইছে। শ্রেয়া চক্ষু করলে অশ্রুকণা ভিড় জমল। আয়ুষী আর ওর হাতটা ধরে নিম্নস্বরে বলে, দাদির কথায় কান দিও না ভাবি। রাশেদা ও প্রিয়র মনক্ষণ হলো এত অতিথিদের সামনে এভাবে মেয়েটাকে কথা শোনানো। অস্ত্রসিক্ত হয়ে উঠল প্রিয়র আখিরদ্বয়। আয়ুষ সর্বদা নীরব দর্শকের ভূমিকা পালন করে আসছে ছোটবেলা হতে, কিন্তু প্রিয়র নয়ন জোড়ার আকুতি ফেলতে পারল না। ফাতেমা চৌধুরীর উদ্দেশ্যে বলল, যার যা মন চায় পড়বে দাদি, এতে এমন উদ্ভট কথা কেন বলছো? এটা তুর্য এনে দিয়েছে। শ্রেয়ার ইচ্ছা থাকলে তো আগে অন্য কালারের পড়তো না, তাই অযথা চিল্লানোর কোনো কারণ মানে আমি দেখছি না। সারা বাড়িতে চোখ বুলিয়ে শ্রেয়া কাঙ্ক্ষিত মানুষটা দেখা পেল না। রেডি হয়ে নিচে নেমে এসে সোফায় থম মেরে বসে আছে, কত শত হাজার সেকেন্ড পেরিয়ে গেছে, তবু ভুল করেও মানুষটা নিজের পদধূলি ফেলল না। এদিকটা একবারের নিমিত্তে। রাশেদা টুকটাক কথা বলছেন, থমতে বার কতক ফুলে ফেলেছেন মাশাল্লাহ শব্দখানা। তিনি যতবারই দৃষ্টি মেলে ধরেছেন শ্রেয়ার দিক, ঠিক ততবারই স্থবির হয়ে পড়েছে চাহনি। চক্ষু কুটিরে জমা হচ্ছে অজস্র মুগ্ধতা। কাউকে সাদা এত মানাতে পারে, কি চোখ ধাঁধানোর রূপ! এ যেন গোবরে পদ্ম, অর্থাৎ অস্থানে ভালো জিনিস। শ্রেয়াও ওনার নিকট একটা পদ্মফুল, যার নির্দিষ্ট ঠিকানা এতকাল না থাকলেও নিজের গুণের রূপে মনের সৌন্দর্যে নিজেকে টিকিয়ে রাখেছে এই কঠিন কোলাহলপূর্ণ নগরীতে। হাত বাড়িয়ে শ্রেয়ার মাথায় টায়রাটা ঠিক করে দিয়ে জিজ্ঞেস করলেন, তুই খুশি তো এখন? আগের কথা নিয়ে কেউ কিছু বলেছে? প্রশ্নটা অনেক রয়ে সয়ে করেছেন তিনি, তাও খুব ক্ষীণস্বরে। খুব বেশি চিন্তা হচ্ছিল মেয়েটার জন্য। আজ বাবা মা থাকলে হয়তো ওনার মতন জিজ্ঞেস করতেন, মেয়ের মুখের আনন্দের ঝিলিকটা পরখ করতেন। শ্রেয়া হাসল, মৃদু নিঃশব্দ হাসি। রিনঝিনে কণ্ঠে বলল, কেউ কিছু বলেনি আন্টি, সবাই খুব ভালো। আমি জানি তুমি দাদির ব্যবহারে কষ্ট পেয়েছ। উনি এমনই, বুড়ো বয়সে মানুষ বাচ্চাদের মতন হয়ে যায়।
কোনটা ভালো কোনটা সঠিক, কে কী কথায় কষ্ট পাবে এসব আমলে নেয় না, ভাবে না। আর 2-4 জনের খারাপ ব্যবহার মানিয়ে নিতে পারলে, চুপ করে সহ্য করলে মানুষগুলো পরবর্তীতে এমনি পরিবর্তন হয়ে যাবে বলে আশা করি আমি। সমান সমান লড়াইয়ে একজন না একজন হারে, কিন্তু একজনের লড়াইয়ে হারার পূর্বে মানুষটা নিজেকে গুটিয়ে নেয়, কারণ লড়াইয়ের জন্য প্রতিপক্ষই তো পায় না। আমি কখনো লড়ব না। অত্যন্ত অবাক হলেন রাশেদা। এই মেয়েকে কী বোঝাবেন তিনি? সে নিজে এত মনোহরণ করে বাক্য শুনল। একা একা সংগ্রাম করে বাচ্চা মেয়েগুলো অল্প বয়সে বাস্তবতা শিখে যায়। শ্রেয়া তারই এক ত্রুটিহীন উদাহরণ। ফাতেমা চৌধুরী আসন ছেড়েছেন আয়ুষের কথায় পরাজিত হয়ে সেই কখন। আয়ুষও চলে গিয়েছে বাহিরে। খাবারের আয়োজন বাহিরে করা হয়েছে। এতিমখানায়ও খাবার পাঠানো হয়েছে। রহিমা খালা 1 গ্লাস ঠান্ডা শরবত এনে শ্রেয়ার সামনে রাখলো, বলল, খাইয়া নাও নতুন বধূ। তোর যে বাবা ফোন দিয়া কইল আগে 1 গ্লাস শরবত, তারপর ভাত খাইয়া লইবা প্রিয়র বাড়ির সবার লগে। শ্রেয়া হতভম্ব। বিহ্বল কণ্ঠে তুর্যের কথা জানতে ইচ্ছে করে জাগে, কিন্তু লজ্জায় আড়ষ্ট হয়ে পারে না। প্রিয় ওর মুখের দিকে তাকিয়ে আলতো হাসে। রহিমাকে বলে, ভাইয়া কোথায়? ফোন করে বলল যে বইয়ের যত্নে সরাসরি এসে নিতে পারেন না। নিমেষে নখ বিধিয়ে দিল শ্রেয়া প্রিয়র হাতের পিঠে। এতগুলো মানুষের সামনে মেয়েটা এত নির্লজ্জ লাগামহীন প্রশ্ন করেছে, সবাই কী ভাববে? অনেকেই মুখ টিপে হাসছে। রহিমা সারার আঁচলটা মাথায় টেনে বলল, তুর্য বাবু তো এতিমখানায় গেছে খানা দানা লয়ে, একেবারে সবার খাওয়া হইলেই আইব। আমারে নতুন বধূর দায়িত্ব দিয়ে গেল। প্রিয় ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা খালা। এতিমখানায় গিয়েছে মানুষটা। শ্রেয়ার ইচ্ছে ছিল আরেকবার যাওয়ার। জীবনে বেড়ে ওঠার গল্পটা শুরু তো সেখান থেকেই। বেশ স্পৃহা জাগে সেই চিরচেনা মৃত্তিকায় পা রেখে কল্পনায় মোহিত হয়ে একটাবার আলিঙ্গন করতে মাদারকে। জীবন কত কিছু শেখায়, কত কিছু ত্যাগ করে। চেনা মানুষেরা জড়ো হয় স্মৃতির পাতায়, পড়ে থাকে অতীতে। টেবিল থেকে গ্লাসটা তুলে কয়েক চুমুক খেলো সে। এই লোক কাল রাত থেকে ওকে শরবত খাওয়াচ্ছে। মতিকে তো ভালো ঠেকছে না। ওর পেটকে বড়সড় একটা পুকুরে পরিণত করার ফোন দিয়ে এটেছে নাকি। ভাবনা মাত্র প্রিয় নিচে গলার কানের কাছে ফিসফিস করলো, এত ভালোবাসা! যা গরম পড়েছে তার জন্য ভাইয়ার কত চিন্তা। শরবতে পাঠিয়ে দিল বইয়ের অন্তর ঠান্ডা করতে। সেও এত আদর প্রেম কেমনে হজম করছিস বলস না প্লিজ। গালে লালের প্রলেপ পড়েছে শ্রেয়ার। আসলে তোর যে এমনি এমনি কেন ওর জন্য এত চিন্তা করছে? শুধু বইয়ের যত্নের জন্য? ভালো না বেশি বউকে কেউ এভাবে আগলে রাখতে পারে? প্রত্যেক অ্যারেঞ্জ ম্যারেজে এমন হয়। এর পেছনে একটুখানি অনুভূতি কি লুকায়িত থাকে না? ভাবতে ভাবতে ভেতরে ভেতরে ক্লান্ত। কি করে বুঝবে ও এই রহস্যময় গম্ভীর লেকচারের মন কথা? রসায়নের জৈব যৌগ এর থেকে ঢের সহজ। মেহেরিমা হাসি মুখে এগিয়ে আসলেন ত্রিহা রুনাকে সাথে নিয়ে। সম্মান রক্ষার্থে শ্রেয়া প্রিয়র উদ্দেশ্যে বললেন, বাইরে চলো, দুজন খাবে। পরক্ষণে রাশেদার দিকে চেয়ে বলে, চলুন বেআইন, অনেক দেরি হয়ে গেল, এখন খেয়ে নেওয়া দরকার। রাশেদা মক্ষম সুযোগ পেয়ে গেলেন নিজের মনে সাজিয়ে গুছিয়ে রাখা কথাটা পাড়ার। 2 অধর প্রসারিত করলেন, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আজ প্রিয়র সাথে শ্রেয়া ও তুর্যকে নিয়ে যেতে চাইছে, আপনি কি বলেন? মেহেরিমা থমথমে গলায় বলে উঠলেন, যেতে চাইলে নিয়ে যান, বাকিটা তুর্যের মর্জি। ওর বউ ওর অনুমতি ছাড়া ওকে কেউ কিছু বললেও বাড়িতে তুফান বয়ে যায়। দিব্যি বুঝল উপস্থিত সবাই মেহেরিমা অপ্রকাশ্যে খোঁচাটা শ্রেয়াকেই মেরেছে। মলিন মুখে উঠে দাঁড়ায় ও। প্রিয়র মা সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে হাসি বজায় রেখেই বললেন, আচ্ছা। একটা তপ্ত দুপুর অপরাহ্ন কেটে পৃথিবীর দুয়ারে হাজির হয় গোধূলির লগ্ন। শ্রেয়া লেহেঙ্গা সামলে বাহিরে আসলো। সেকেন্ড মিনিট ঘন্টার পর ঘন্টা পার হলো, অথচ আজ তার বাড়িমুখো হয়নি তুর্য। আয়ুষ ফোন দেওয়ার জানায় শ্রেয়াকে নিয়ে এতিমখানা পর্যন্ত আসতে, অতঃপর সেখানে থেকে যাবে প্রিয়দের বাড়ির দিকে। মেহমান বিদায় দিতে চৌধুরী বাড়ির সবাই বাহির অবধি আসলেন। শ্রেয়া নুরুল চৌধুরীর সামনে দাঁড়িয়ে অতীব নম্র কণ্ঠে দুটো শব্দ মিলিয়ে বাক্য বলে, আসি বাবা। নুরুল চৌধুরী হাসলেন না, চোখ মুখেও কুচকালেন না, অতি স্বাভাবিক ভঙ্গিতে বললেন, নিজের খেয়াল রেখো। মেহেরিমাকে আসি আম্মা বলতে তিনি দাঁতে দাঁত চেপে সবার অলক্ষ্যে আওড়ায়, মরে যেও, তবু আমার বাড়ির আঙিনা তোমার পা না পড়ুক আর। শ্রেয়ার নেত্রকোণে জল জমে, গড়িয়ে পড়ে অভিপ্রায়, এভাবে কেউ বলতে পারে? নরম মনটা ক্ষতবিক্ষত হলো মুহূর্তে। এত ধারালো কেন কথা নামক অস্ত্র? এই পৃথিবীতে বিশাল বিশাল অস্ত্রের প্রয়োজন নেই। মানুষের কণ্ঠনালী হতে তৈরি কথার অস্ত্র খুবই তীক্ষ্ণ, ধারালো। চাইলে অন্য একটা মানুষের আত্মার হত্যা করতে পারে নিমিষে। একবার ছুরি আঘাতে রক্ত ঝরে সময় নষ্ট ব্যতীত, কিন্তু কথার আঘাতে মানুষ রক্তাক্ত হয় ধীরে ধীরে। বুক ফাটে, কিন্তু তা দেখানো যায় না। শ্রেয়া কথার মাত্রা না বাড়িয়ে নিঃশব্দে গাড়িতে গিয়ে বসে।
টুপ করে মেকআপে সজ্জিত গাল স্পর্শ করে এক বিন্দু জল অতি ব্যস্ত হাতে মুছে নেয় কেউ দেখার পূর্বে। আয়ুষ ড্রাইভিং সিটে বসা ছিল। গাড়ির সামনে রাখা টিস্যু বক্স থেকে একটা টিস্যু পেছনের দিকে বাড়িয়ে দেয়। রাজবাড়ি কণ্ঠে বলে, মুছে নাও। শ্রেয়া হকচাকায় গেল। আমতা আমতা করে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। দেখতে পাচ্ছি। ছোট্ট আয়নাখানে দৃষ্টি রেখে কথাটা বলে আয়ুষ। প্রিয় পাশের সিটে বসে হাতের চুড়িগুলো খুলে রাখছিল। হাতটা চুলকাচ্ছে খুব। নিজ কাজে মগ্ন থেকে বলে ওঠে রসাত্মক করে, নিশ্চয়ই আয়ুষ ভূত দেখেছে মেরুরে, তাই জলদি নাক মুখের জল মুছতে বলেছে। তাড়াতাড়ি মুছে নে। আমার জামাইয়ের হার্ট অ্যাটাক হতে পারে তোর মতন ভূত দেখে। তাকিয়ে দেখ, কান্নার দাপটে মেকআপ খতম। অস্ত্রসিক্ত নয়নে ঠোঁট ছড়ায় শ্রেয়া। টুকটুকে গাঢ় লাল ওষ্ঠদয় স্মিত হাসি অনেকখানি জায়গা লিখে নেয় নিজের নামে। এ দুটো মানুষ যে ওর জন্য আর কত কি করবে। টিস্যুটা হাতে নিয়ে লাজুক ভঙ্গিতে আওড়ায়। ধন্যবাদ ভাইয়া। বিনিময়ে আয়ুষও অধর প্রসারিত করে। হাসির তৃপ্তির হাসি জানালার দিকে মুখ রাখে, কিন্তু তা যে প্রিয়র চোখে বাধা পড়ে অত্যন্ত সহজে। চোখে মুখে হাসি ভাসে ওর। মন ভরে প্রাণপণ দিয়ে প্রত্যাশা করে শেষ নিঃশ্বাস অবধি জীবনটা এমনই থাকুক। সুখ ভালোবাসা অগোচরে বিলীন হোক এভাবে একে অপরের জন্য। অব্যক্ত থাকুক চিরকাল কিছু কিছু সত্য, যাতে ওদের তিনজনের মধ্যকার ভালোবাসার সমাপ্তি কভু না হয়। এতিমখানার সামনে এসে গাড়িটা ব্রেক কষে আয়ুষ। শ্রেয়া জানালা দিয়ে মাথা বের করে দৃষ্টি লুকিয়ে লুকিয়ে তুর্যের তালাশ করছে। তৎপরে কানে আসে আয়ুষের জানালার টোকার আওয়াজ। কর্ণ খাড়া করে সেদিকে। আয়ুষ জানালার কাছ নামাতে সুরসুর করে প্রবেশ করে চিরাচরিত গহীনে হৃদয়ের গহীনের বাস করে একটা কণ্ঠস্বর। আমার বউ। বুকের ধুকপাকানি বেড়ে যায় শ্রেয়ার। শীতল পবন সমগ্র প্রকৃতি দখল করে রেখেছে। আয়ুষ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে, পেছনে গার্ড দিয়ে সহি সালামতে নিয়ে আসলাম ভাই, তোর অমূল্য রত্ন। শ্রেয়া কান খাড়া রেখে সবটা শুনে মনটা কেমন কেমন করে ওঠে। এই কথাগুলো ভালোবাসাময় তো। স্রেফ স্ত্রী বলে এত কিছু ওর মন মানতে অপারগ, নারাজ। অকস্মাৎ পাশের দরজা খুলে দেয়। হাত বাড়ায় কেউ একজন, ঝুঁকে সামান্য। কিঞ্চিত দেখে শ্রেয়ার হৃদস্পন্দন নিয়ন্ত্রণ হারিয়ে বড্ড অস্বাভাবিক। উথাল পাতাল ঢেউ অভ্যন্তরে। নর্মাল একটা পাতলা সাদা পাঞ্জাবি পরা তুর্য, গলার দিকটা একটু একটু কাজ করা, হাতের লোমশে ঘামের অস্তিত্ব, নিয়ন বাতিতে স্পষ্টত সব কিছু। ঢোক দিলে শ্রেয়া। কাপা কাপা হাতটা রাখে তুর্যের হাতের ওপর। সঙ্গে সঙ্গে মোটর পরে ওকে গাড়ি থেকে বের করে নিল তুর্য। গাড়ির দরজাটা সশব্দে লাগিয়ে আয়ুষকে বলল, তোরা যা, আমরা আসছি কিছুক্ষণ পরে। বিনা বাক্যে চলে গেল আয়ুষ। শ্রেয়া স্তব্ধ, নিবিড় হয়ে দাঁড়িয়ে থাকে। ওকে ল্যাম্পপোস্টের নিম্নতলে দাঁড় করায় তুর্য। বিমূঢ় দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে তুর্য বুকে হাত বেঁধে চেয়ে আছে নিনিমেষ। ভাবভঙ্গি বোঝা অসম্ভব। চোখে কেবল ওর প্রতিচ্ছবি ভাসছে। পা থেকে মাথা পর্যন্ত গুনে গুনে 3 বার চক্ষু দৃষ্টি ফেলেছে। অতিরিক্ত এই চাহনি হৃদয়ে নিংড়ে দিচ্ছে ওর। তুর্য চোখের পলকে কোমর জড়িয়ে তোলে। অকস্মিকতায় সহসা শিরশির করে কেঁপে ওঠে দেহ অঙ্গ প্রত্যঙ্গ। ভাজে ভাজে কম্পন আর কম্পন, তীব্র হতে তীব্রতর। তুর্য সম্মুখে দৃষ্টি রেখে বলে, আমার দুপুর বিকাল সন্ধ্যা সকল কিছুর ক্লান্তির অবসান। হতবাক হতবুদ্ধ শ্রেয়া। ওকে সাথে করে আনা গাড়িতে বসিয়ে দিল তুর্য। ড্রাইভিং সিটে এসে বসতে একটা প্রশ্ন করে বসলো সে। প্রচণ্ড সাহস খরচ করলো তাতে। এটাও কি স্বামীর অধিকারই করেছেন? তুর্য নির্লিপ্ত কণ্ঠে বলে, যদি বলি হ্যাঁ, তাতে কি স্বামীর অধিকারে একটা চুমুটুমু পাবো? আরক্ত হয়ে সিটে সেটে বসলো শ্রেয়া। তুর্য ওর দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলে, আকাশের দিকে তাকাও তো। কেন? তোমাকে বউ ভেবে সুন্দর কয়েকটা বাক্য শোনাবো তাই। তুর্যর কণ্ঠে রাগের মিশ্রণ। পাল্টা প্রশ্ন করলে তার যত রাগ। কথা মতন শ্রেয়া দূরের ওই অম্বরে দৃষ্টি নিক্ষেপ করে। রূপালি একটা চাঁদ, আলো ঠিকরে পড়েছে ধরণীতে। চোখ ধাঁধানো রূপ তাহার। অনতিবিলম্বে শ্রেয়ার সমস্ত তনুতে শিহরণ খেলে যায়। সিটে রাখা হাতে হাত রেখে তুর্য অপরতে হাতে ওকে বন্দিনী বানায় নিজের বক্ষে। কানের কাছে গাঢ় নেশাক্ত কণ্ঠে বলে উঠল, আকাশে একটা রূপসী, আমার বুকে একটাই শুভ্র পরি। আবেশে নিমলিত হয় শ্রেয়ার চক্ষুটা। শ্বাস ভারী হয়ে আসে। আবারও শুনতে পাই সেই মাদকতা মিশ্রিত কণ্ঠস্বরে বাক্য। কোনো এক বিষণ্ণ বিকেল পার করে রক্তিম আকাশ এড়িয়ে একটা চাঁদনি রাত আসবে। মুখোমুখি থাকবো আমি তুমি। নিদারুণ কম্পন হবে বক্ষস্থলের সমগ্র জুড়ে। শুনতে হবে আরও একবার হৃদয়ে হৃদয়ে।